স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন চট্টরাচিত্রে। সাথে আছি আমি তাসনুভ আকবর চৌধুরী। আজকে আমরা আলোচনা করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যাশা ও প্রাপ্তিগুলো নিয়ে। আজকে স্টুডিওতে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি জনাব রিদওয়ান সিদ্দিকী, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম জেলা; জনাব জিএম সালাউদ্দিন কাদের আসা, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর ছাত্রদল; হাসান মোহাম্মদ জুনায়েদ রাসেল, সাবেক যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম মহানগর ছাত্রদল ও যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মুহসিন কলেজ ছাত্রদল। আপনাদেরকে স্বাগত। দর্শক, আমরা সরাসরি চলে যাব আলোচনায়। এই রিদওয়ান সিদ্দিক, আপনার কাছ থেকে আমি শুরু করছি। আমার প্রথম প্রশ্ন, ছাত্র আন্দোলনের উদ্দেশ্যটা কি ছিল, শুরুটা কিভাবে হয়েছিল, আপনি যদি আমাদেরকে বিস্তারিত একটু জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুটা ঢাকাতেই হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন মেধাবী ছাত্ররা হাসনাত আবদুল্লাহ সাদিসরাই আন্দোলনের প্রেক্ষাপটটা শুরু করেছিল। তবে চট্টগ্রামের প্রেক্ষাপট আমাদের জুনের শুরু থেকেই হয়েছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ, তিনি একা একটি ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবাহিতদের কোটা চাই এমন একটি ব্যানার দিয়ে। কথাটা শুনতে একটা হাস্যকর মনে হলো, কেমন এমনটা হলো। উনি আসলে সামগ্রিক কোটা ব্যবস্থাকে নিয়ে এসেছেন। সামগ্রিক কোটা ব্যবস্থায় যে ত্রুটিগুলো ছিল, আসলে বিবাহিতদের কোটা চাই বললে আমরা তো সাধারণত কোনো একটা হাস্যকর বিষয় পেলে সবাই নিয়ে আলাপ আলোচনা করি, বা যেমন আপনি শুনে অবাক হয়েছেন কেন আসলে বিবাহিতদের কোটা চাই আসলো। আসলে বাংলাদেশের কোটাটা এমন একটা অবস্থায় ছিল, মুক্তিযুদ্ধের কোটা 10%, সরকারি পোষ্য কোটা 10%, এমন করতে করতে প্রায় 60% কোটা চলে আসছে। আরও যদি কিছু থাকতো তাহলে আরও কোটা ব্যবস্থা বাড়াতো। সেজন্য উনি লিখেছেন যে বিবাহিতদের কোটা চাই, ব্যঙ্গাত্মকভাবে লিখেছেন। তো তখন সবার মাইন্ডসেট ছিল কি, 2018 সালে যে কোটা আন্দোলন হয়েছিল তখন একটি পরিপত্র জারি হয়েছিল। সেই পরিপত্রটি আবার 2024 এসে কেন বাতিল হলো, তাহলে এত আন্দোলন সংগ্রাম করে আসলে লাভটা কী হলো। তো এখন সবাই একসাথে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে কি, এখন পুরো কোটা ব্যবস্থাটাকে কি বাতিল করবে। আপনারা সিদ্ধান্ত নিলেন যে পুরো কোটা ব্যবস্থাটাকে আপনারা আন্দোলনে নিয়ে যাবেন। হ্যাঁ, আন্দোলন করে আমরা কোনো কোটা আমরা রাখতে চাচ্ছিলাম না। তো আমরা আবার সিদ্ধান্ত নিয়েছি না, যেহেতু এখানে প্রতিবন্ধীদের একটা বিষয় আছে, তারপর পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা খুব সচরাচর ভালো অবস্থানে নেই, তাদের জন্য কিছু রাখা দরকার। সব মিলিয়ে 5% রাখা যায়, কারণ আমাদের দেশে এমনি তো চাকরির খুব অভাব, যার কারণে বেকারত্বের প্রভাবটা খুব বেশি। তো সেখানে যদি একটা ছেলে বছর পর বছর শেষ করে BCS পরীক্ষা দেয়, তখন দেখা যায় কি তার ভালো ফলাফল থাকলেও সে পারে না, আসতে পারে না ওই জায়গায়, কারণ ওই কোটার কারণে। তো আমরা চিন্তা করলাম না, এভাবে তো আর চলে যাওয়া যাবে না, এমনিতে দেশের বেকারত্বের হার বেশি। এবার যেভাবে হোক আমরা এই কোটা ব্যবস্থাকে একদম নিচে নামিয়ে আনবো আমরা। তো সেখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে চট্টগ্রামে। তারা প্রায় জুনের পুরো মাসটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছিল। আমাদের রাসেল আহমেদ, তারপর খান থালাত, মাহমুদ রাফি, মাহফুজুর রহমান, রেজাউর রহমান, ওরা কিন্তু এই আন্দোলন সূত্রপাত ঠিক করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কিন্তু যখন আমরা দেখছি না, শুধু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন রেখে আমরা আন্দোলনকে সফল করতে পারবো না, আমরা সিদ্ধান্ত আসলাম আমরা আন্দোলনকে চট্টগ্রামের কেন্দ্রে নিয়ে আসবো, মূল কেন্দ্রবিন্দু নিয়ে আসবো। তখন আমরা 7 জুলাই 7 তারিখে আমরা চট্টগ্রাম প্রথম আন্দোলন শুরু করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শাটল করে শিক্ষার্থীরা চট্টগ্রামে আসে, এবং চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় যে সমস্ত কলেজ আছে, চট্টগ্রাম কলেজ, হাজী মোহাম্মদ মহসিন কলেজ, সিটি কলেজ, কমার্স কলেজ, এই সমস্ত কলেজে অনেক শিক্ষার্থী আমরা বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে, বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধির মাধ্যমে আমরা কী করে সংগঠিত করেছি সবাইকে, যে আমরা এখন থেকে এই আন্দোলনটা চট্টগ্রাম কেন্দ্রিক করবো, আপনাদেরও সহায়তা প্রয়োজন। তো তখন সবাই আমাদের আহ্বানে সাড়া দিয়েছিল, সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করবে। তখন থেকে 7 জুলাই থেকে শুরু করে পুরো জুলাই আন্দোলন চট্টগ্রামে ছিল, এবং চট্টগ্রামের পুরো বাংলাদেশের দ্বিতীয় শহীদ এবং চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের মাধ্যমে চট্টগ্রাম আন্দোলন ভিন্ন গতিপথ চেঞ্জ হয়, আরও বেশি প্রস্ফুটিত হয়। ধন্যবাদ রিদওয়ান আপনাকে। আমি চলে যাব আসাদ, আপনার কাছে আমার প্রশ্ন, আন্দোলন চলাকালীন প্রেক্ষাপট ও সমস্যাগুলো কি ছিল আপনার দৃষ্টিকোণ থেকে যদি একটু জানান আমাদেরকে।
আসলে প্রেক্ষাপটটা যদি বলতে হয়, সে প্রেক্ষাপটে আমাদের থেকে শুধু আপনার যদি গত বছরের এই বছরের জুন জুলাই বলি তাইলে হবে না। আমাদের থেকে প্রেক্ষাপটটা গত 18 বছর ধরেই, বিশেষ করে গত 15 বছর 15.5 বছর ধরে যেই নির্যাতন, যে বঞ্চনা, যেই আপনার গণতন্ত্রের ঘাটতি, মানুষ ভোট দিতে পারছিল না। এখানের মধ্যে এমন একটা সিস্টেম শুরু হয়েছিল যে আপনি যদি ছাত্রলীগ না করেন আপনার কোনো চাকরি হওয়ার সুযোগ নেই। আপনি সেটা যে চাকরি হোক আপনার থেকে ছাত্রলীগ করতেই হবে। তো এই ধরনের একটা বঞ্চনা, এই ধরনের একটা অবস্থায় প্রেক্ষাপটে এবং সাধারণ মানুষ গত 15টি বছর যে ভোট দিতে পারছিল না, এবং আপনি যদি দেখেন বিএনপির বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় 1 কোটি নেতাকর্মীর বিরুদ্ধে 30 লক্ষ মামলা তারা দায়ের করেছিল। আমাদের বিএনপির শত শত নেতাকর্মী গুম, খুন, নির্যাতন, হত্যা সম্মুখীন হচ্ছিল। কিছু বললেই আপনাকে আইসিটি একটা ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, আপনি ফেসবুকে লিখতে পারছিলেন না। মানুষের মধ্যে একটি প্রচণ্ড একটা ভীতি সৃষ্টি হয়ে গিয়েছিল। তো যার প্রেক্ষাপটে আপনি যদি আরেকটু যদি পিছনে যে আমি আপনার কোটা সংস্কার আন্দোলন হয়েছিল 2018 সালে, আমরা কিন্তু সেই সময়ই কিন্তু এই বিজয়টা লাভ করতে পারতাম। তারপর আপনার নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল 2018 সালে, কিন্তু আমরা তখন পারিনি। কেন পারিনি? এটার মূল কারণ হচ্ছে তখন মাছ পিপলের যে সম্পৃক্ততা একটা আন্দোলনের মধ্যে, শুধু আপনি যদি একটা পক্ষ নিয়ে যদি আন্দোলন করেন তাহলে সেটা কিন্তু আপনার ফলপ্রসূ হয় না। কিন্তু আপনি যদি এই আন্দোলনটাতে যদি লক্ষ্য করেন, যখন আপনার প্রথমে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার আন্দোলনটা শুরু হলো, ভাইয়া যেটা বললেন চীন ইউনিভার্সিটি থেকে শুরু করলেন, এবং ওনারা জুলাই থেকে ওনারা কি করলেন, চিটংয়ে এই আপনার এই 16 শহরের মধ্যে আন্দোলন শুরু করলেন, এবং পরবর্তীতে সেটা গিয়ে আপনার লালখান বাজারে অবস্থান নেওয়া শুরু করলেন। কিন্তু এই আন্দোলনটা তখনই গতি পায় যখন আপনার 15 তারিখ ঘোষণা দেওয়া হয় যে ছাত্রলীগ এই আন্দোলনটাকে দমন করবে। তখন কি করলাম, 16 তারিখ আমরা আমাদের যারা ছাত্র দলের নেতাকর্মীরা, সর্বস্তরের নেতাকর্মীরা আছে, আমরা সবাই মুরাদপুরে আমাদের নেতাকর্মীদেরকে জমায়েত দিলাম। এবং ওই দিন আপনারা সবাই জানেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের হামলায় আমাদের চট্টগ্রামের প্রধান শহীদ ওয়াসিম মারা যায়, 17 জন ওই দিন শহীদ হয়, এবং রংপুরে আবু সাইদ শহীদ হয়, এবং ওই দিন পুরো বাংলাদেশে প্রায় 6-7 জন এই ছাত্র জনতা শহীদ হয়। এর মাধ্যমে আন্দোলনটা একটা গতি লাভ করে, এবং এরপর থেকেই আপনার প্রত্যেকটি কর্মসূচিতে ছাত্রদল, যুবদল সহ বিএনপি এবং সমস্ত রাজনৈতিক দল, আপনার যেটা ছিল আমাদের আরেকটা বিষয় যদি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনার অন্যান্য আন্দোলনগুলোতে দেখবেন সবসময় আপনার আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভক্তি কাজ করে। কিন্তু এই আন্দোলনটাতে আমাদের একটা জিনিস সুবিধা ছিল, সেটা হচ্ছে আমাদের এমন একটি প্ল্যাটফর্ম দরকার ছিল যেটার মাধ্যমে আমরা সমস্ত রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে আসতে পারবো। তো বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারটা ছিল যে তেমন একটি প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আপনার জামাত বলেন, হেফাজত বলেন, বিএনপি বলেন, সমস্ত রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে একটা দাবি নিয়ে তারা রাজপথে এসেছিল বিধায়, এবং তারা জনগণ, এখানের মধ্যে আপনাকে অবশ্যই কথা বলতে জনগণের কথা, জনগণ তারা এই আওয়ামী ফ্যাসিস্ট খুনি হাসিনার যেই নিষ্পেষণ, যে বঞ্চনা, এটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আপনার তারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে। প্রায় 1000-এর উপরে এই ছাত্র জনতার জীবন দানের মাধ্যমে আমাদের আজকের এই বিজয়। ধন্যবাদ আসাদ আপনাকে। এই পর্যায়ে আমরা চলে যাব ছোট্ট একটা বিরতিতে। দর্শক, চলে যাচ্ছি চট্টলার চিত্র বিজ্ঞাপন বিরতিতে। ফিরে আসবো আবারও। চোখ রাখুন বিজয় টিভির পর্দায়। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি চট্টলার চিত্রে। আমরা সরাসরি চলে যাব আমাদের আলোচনায়। আমরা আলোচনা করছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যাশা ও প্রাপ্তিগুলো নিয়ে। রাসেল, আপনার কাছে আমি চলে যাব সরাসরি। আমার প্রশ্ন, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রত্যাশাগুলো কি ছিল আপনার দৃষ্টিকোণ থেকে? আমি আজকে প্রোগ্রামের মাধ্যমে প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি চট্টগ্রাম কলেজ ছাত্র দলের আহ্বায়ক কমিটির সংগ্রামী সদস্য, বাংলাদেশের ছাত্র আন্দোলন যে জনতার গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমাদের স্নেহের ছোট বাবা ওয়াসিমকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনারা জানেন বিগত 15 বছর ধরে আমরা একটি ফ্যাসিস্টের অধীনে বাংলাদেশে বসবাস করেছি। মূলত আন্দোলন তো শুরু হয়েছে জনগণ যখন কথা বলতে পারছে না ফ্রিডমলি, জনগণ যখন তাদের কার্যক্রম বাস্তবায়ন করতে গেলে একটা ফ্যাসিস্টের
হ্যাঁ, গণতান্ত্রিক যে স্বাধীনতাটা আমরা ভোগ করতে যখন পারছিলাম না, তখনই এটা ছাত্র জনতার মাধ্যমে আন্দোলনটা শুরু হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ছিল বলে বাংলাদেশ একটা ফ্যাসিস্ট মুক্ত দেশ হিসাবে গড়ে উঠছে। ছাত্র জনতার যেই আন্দোলন হয়েছে, এখানে আমাদের সবার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল অবশ্যই জনগণের। এদেশের রাজনীতিটা হচ্ছে কাদের জন্য? আপনার আমার জনগণের জন্যই তো রাজনীতি। কারণ আপনি সেই রাজনীতিটাকে যদি পুঁজি করতে গিয়ে আপনি আমার উপর গুলি চালান, আমার ভাইয়ের উপর গুলি চালান, তাহলে এই রাজনীতির তো দরকার নেই। আপনি একটা বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী সহ যারা শেখ হাসিনার বিরোধী দলের ছিল আন্দোলন সংগ্রামে, সারা বাংলাদেশে বলেন, আপনি আউট কান্ট্রি যদি আপনি বিবেচনা করেন, এমন কোনো দেশ পাবেন না যে বাংলাদেশের বিরোধী দলের উপর যেভাবে নিপীড়ন, নির্যাতন, মামলা হামলা দিয়ে দমন করার চেষ্টা করা হয়েছে, সেটা আপনি বহির্বিশ্বে এমন কোনো দেশ পাবেন না। বাংলাদেশ তো একটা এশিয়ার কান্ট্রির, এখানে তো আমাদের সভ্যতা, মানবতা, রক্ত মাংসে গড়া মানুষ। আপনি আমাদের উপর নির্যাতন করছেন, আমাদের ভাইদের উপর নির্যাতন করছেন। এই পুরো ব্যবস্থা থেকে বেরিয়ে আসার জন্য এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, বৈষম্যহীন বিচার ব্যবস্থা, মানবিক অধিকার, হিউম্যান রাইট, সবগুলা একাত্র হয়ে যে আন্দোলনটি সফল হয়েছে, সেটার নামই হচ্ছে ছাত্র জনতার গণঅভ্যুত্থান বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন বলেন। এখানে একটা বিষয় আপনি যদি লক্ষ্য করেন, সেটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষ এক পক্ষ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এক পক্ষ। আর আপনি যখন একটা ছাত্র সংগঠন, ছাত্রলীগ আমাদের বন্ধু সংগঠন, কিন্তু এখন তো সেই বন্ধু সংগঠনের ভূমিকা কি ছাত্রলীগ বিগত 15 বছর রাখছে? ওরা তো পারতো, ওরা ক্যাম্পাসে যখন ছাত্র দলের ছেলে পাইছে তাদের পিটাইছে, দেখবেন আমাকেও পিটাইছে মহসিন কলেজ। আমি যখন মহসিন কলেজ ছাত্র দলের রাজনীতিতে ইনভলভ ছিলাম, আমি যখন মিছিল মিটিং, যেহেতু আমি বিরোধী দল, আমার মিছিল মিটিং আমার অধিকার, গণতান্ত্রিক প্রক্রিয়া, আমি সেটা যখন করতে গেছি, আমি ক্যাম্পাসে গেলে আমার উপর নির্যাতন। সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে, আপনি অনার্স 4th ইয়ারের একজন স্টুডেন্ট, আপনাকে যদি ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট দ্বারা আপনাকে যদি মেন্টালি হ্যারাসমেন্ট করা হয়, তখন আপনি বিষয়টা আপনি কিভাবে নেবেন? তো এমন অবস্থা ছাত্রলীগ আমাদের সাথে করেছে, যেটা আসলে খুবই নিন্দনীয় বিষয় ছিল। আমরা সবসময় চাই ছাত্র রাজনীতিতে যাতে প্রতিযোগিতার রাজনীতি থাক, কিন্তু প্রতিহিংসার রাজনীতি থাক, এটা আমরা চাই না। ধন্যবাদ রাসেল আপনাকে। আমি আরেকবার চলে যাব জুনায়েদ আপনার কাছে। আমার প্রশ্ন, এই পর্যন্ত আন্দোলনে আপনার প্রাপ্তি কতটুকু বলে আপনি মনে করেন? আমার প্রাপ্তি নাকি সকলের প্রাপ্তি, মানে আন্দোলনের প্রেক্ষাপটে যে প্রাপ্তিগুলো। জি, আমরা যে আন্দোলনটি করেছিলাম প্রথমে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, কোটা ব্যবস্থা বিলুপ্তির জন্য। তবে একটি পর্যায়ে গিয়ে যখন আওয়ামী ফ্যাসিস্টরা আমাদের ছাত্র ভাইদের জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছিল, মানুষ হত্যা করেছিল, তখন আমরা এক দফার আন্দোলনে চলে গিয়েছিলাম। মানে আমরা শেখ হাসিনার পতন চেয়েছিলাম। কারণ যে যে ব্যক্তি, আমরা খুনি বলি তাকে, খুনি, মানে এতগুলো ছাত্রের উপর স্টিম চালালো, এতগুলো ছাত্রকে নির্বিচারে হত্যা করলো, এতগুলো মানুষ হত্যা করলো, তবুও তার অন্তরে একটুও মানে দাগ কাটলো না যে আমি এতগুলো মানুষকে মেরে কীভাবে শান্তি থাকতে পারি। তো সেখানে আমরা যেখানে বিচার চেয়ে দাবি চেয়েছিলাম, সেখানে সে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় কথা বলছিল। সেখানে তার পতন চাওয়াটা আমাদের জন্য মানে অনিবার্য হয়ে গিয়েছিল। তো আমরা চেয়েছি এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করব যে বাংলাদেশে নতুন কোনো ফ্যাসিস্ট গড়ে উঠতে না পারে। যেভাবে জি, আমি এটাই বলছি, আমাদের আসলে অর্জন কতটুকু। তো আমরা যেটি চেয়েছিলাম, বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলব, একটা ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়ে তুলব, সন্ত্রাস মুক্ত, মানে এই ধরনের বিষয়গুলো আমরা কি চেয়েছিলাম, বিলুপ্ত চেয়েছিলাম। কিন্তু এখনও মনে হচ্ছে আমরা পুরোপুরি আমাদের যে বিজয় অর্জনের কথা আমরা বলেছি, আমরা সেই বিজয় এখনও অর্জন করতে পারিনি। যদিও ফ্যাসিস্টের মূল যে ছিল খুনি হাসিনা, তাকে বিদায় করতে পেরেছে, কিন্তু তার দোসররা, তার তারা এখনও সরকারের বিভিন্ন সেক্টরে, সচিবালয়ে, বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতায় তারা এখনও থেকে গিয়েছে। আমরা তখনই বলতে পারবো আমাদের বিজয় অর্জন হয়েছে তখনই, যখন এই দেশ থেকে ফ্যাসিস্টের দোসর, ওদের তারা আমরা পুরোপুরি
নির্মূল করতে পারবো, তখনই মনে হবে আমাদের পুরোপুরি বিজয় অর্জন হয়েছে। তো আমাদের আপনি যে বিজয়ের কথা বলেছেন বা প্রাপ্তি, এখনও মনে হচ্ছে আমাদের 50% প্রাপ্তি এখনো অর্জন হয়নি। কারণ আমরা এখনও দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল 5ই আগস্টের পরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার যেভাবে কাজ চালিয়েছিল সেভাবে করার চেষ্টা করছে, তবে সবাই না। কারণ আমরা দেখেছি বিএনপির তারেক রহমান, তারপর জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, ওনারা দেশকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য চেষ্টা করছে। রিসেন্টলি দেখলাম 31 দফা একটি বিষয় দেখলাম তারেক জিয়ার, খুবই সুন্দর একটি বিষয়। ওটা যদি বাস্তবায়ন হয় আসলে এই সেলুটের মতো আমাদের বাড়বে। তবে তাদের যদি নিম্ন পর্যায়ে যারা আছে তারা যদি সেই বিষয়গুলোর দিকে লক্ষ্য না রেখে আগের যে রাজনীতি সিস্টেম ছিল সেই মতো করতে, তাইলে আমাদের আসলে কোনো কিছুই হবে না। ধন্যবাদ রিদন আপনাকে। দর্শক, এ পর্যায়ে চলে যাচ্ছি আরও একটি বিরতিতে। বিরতির পর ফিরে আসবো আবারও। চোখ রাখুন বিজয় টিভির পর্দায়। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি চট্টলার চিত্রে। আমরা সরাসরি পৌঁছে যাব আমাদের প্রসঙ্গে। আসাদ, আপনার কাছে আমি চলে যাচ্ছি আবারও। আমার প্রশ্ন, শান্তি শৃঙ্খলা রক্ষায় ছাত্র সমাজ কিভাবে ভূমিকা রাখতে পারে বলে এই বর্তমান পরিস্থিতি আপনি মনে করেন? সংক্ষেপে যদি আমাদেরকে জানান। আসলে আপনারা জানেন যে 5 আগস্টের পরে আপনার পুলিশ যেহেতু জনগণের উপর প্রকাশ্যে গুলি চালিয়ে ছিল, এই কারণে জনগণের একটা রোষানল পুলিশের উপর ছিল। এক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে আপনার অনেক পুলিশের যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল তারা দেশ ছেড়ে পালিয়েছে, অনেকে চাকরিতে যোগদান করেনি। পুলিশের মধ্যে একটা ভীতি কাজ করছে। পুলিশ এখনও আগের মতো সেভাবে আইনশৃঙ্খলা রক্ষায় তাদের সেই আগে যেভাবে কার্যক্রমগুলো করতো সেগুলো করতে পারছে না। এক্ষেত্রে আমাদের ভূমিকা আছে। আমাদের প্রথম ভূমিকা হচ্ছে আমরা পুলিশকে সাহস দিতে হবে, তারা যেন কোনো অন্যায় করার জন্য না, প্রকৃত অপরাধীদেরকে তো ধরতে হবে। এই জন্য তাদেরকে মাঠে কাজ করার জন্য যে সাহস সহযোগিতা করা দরকার সেটা আমাদের থেকে করতে হবে। এরপরে হচ্ছে আপনার এমন একটা পরিস্থিতির পরে একটা দেশে যখন একটা গণ আন্দোলনের মাধ্যমে একটা সরকার পতন ঘটে, সেই ক্ষেত্রে অনেকেই আছে যারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা এবং ফায়দা লুটার জন্য বসে থাকে। তো অনেকে, যেমন আপনারা দেখেছেন যে আপনার 5 আগস্টের পরেই প্রত্যেক এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে, চুরির ঘটনা ঘটেছে, আপনার অনেক রাহাজানি খুন খারাপের ঘটনা ঘটেছে। এই বিষয়গুলোতে যেন না ঘটতে পারে সে কারণে কিন্তু এই 5 আগস্টের পরে ছাত্র জনতা এবং আমরা বিশেষ করে আমরা ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু রাজপথে পাহারা বসিয়েছিলাম। আমরা আমাদের এই সমন্বয়কদের সাথে, যারা সমন্বয়ক হিসেবে কাজ করে তাদের সাথে আমাদের ছাত্র নেতাকর্মীরা সমন্বয় করে রাস্তায় ট্রাফিকের ব্যবস্থা করেছিল এবং সাথে সাথে আপনার পুলিশকে সহযোগিতা করার জন্য, প্রশাসনকে সহযোগিতা করার জন্য যেসব কর্মকাণ্ড করা দরকার আমরা সেগুলো করেছিলাম এবং সেগুলো আমাদের এখনো চলমান। আচ্ছা, ধন্যবাদ আসাদ আপনাকে। রাসেল, আপনার কাছেও আমি একদম একই প্রশ্ন নিয়ে চলে যাচ্ছি। ছাত্র সমাজের ভূমিকা হিসেবে আপনি কি মনে করেন? বায়ান্নার ভাষা আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা ছিল বলে আমরা মুখের ভাষা, মায়ের ভাষা বাংলায় ফিরে পেয়েছিলাম। 71 স্বাধীনতা তবে সেটা হয়েছে। 90-এর স্বৈরাচার এরশাদ বিরোধীতেও ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম ছিল। ঠিক সেম খুনি হাসিনা ফ্যাসিস্ট 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানেও ছাত্র সমাজের ভূমিকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ইতিহাসের ছাত্র সমাজের ভূমিকা অম্লান হয়ে থাকবে। তবে ছাত্র সমাজকে আরও একটু ইউনিটি হয়ে কাজ করতে হবে। এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে কিছু ছাত্র সমাজ বলেন, ছাত্র সংগঠন বলেন, কিছু বৈষম্যমূলক আচরণ করছে, যেটা আসলে আমরা 24-এর গণঅভ্যুত্থানের পর আমরা এই বৈষম্যমূলক আচরণটা মানে প্রত্যাশা করি না ছাত্র সমাজ থেকে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ কিছু ঘটে যাচ্ছে, সেটা থেকে শিক্ষা নিয়ে অ্যালার্ট থাকতে হবে এবং ছাত্র সমাজে যাতে সকল ছাত্র সংগঠনের অংশগ্রহণমূলক কর্মসূচি পালন করতে পারে এবং সাধারণ ছাত্র সমাজের সাথে যাতে কাঁধে কাঁধ মিলিয়ে আমি আবারও বলছি, একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা থাকতে হবে বাংলাদেশের মাটিতে, একটি বৈষম্যহীন শিক্ষা প্রতিষ্ঠান থাকতে হবে। এখানে আপনি ছাত্রলীগ তো এখন নাই দেশে, যদিও ছাত্রলীগ যদি ক্যাম্পাসে আসে তাহলে সে ছাত্রলীগ করতো, সেই কারণে আপনি ওকে পিটাইতে পারবেন না। যদি ওনার জাস্টিস করার জন্য আদালত আছে, আইন আছে, আপনি আইন কখনো হাতে তুলে নিতে পারবেন না। গণতান্ত্রিক অধিকার সবার আছে। আমরা আবারও বলছি,
আমরা তো শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি কি জন্য? তো স্বৈরাচারী মনোভাব ছিল এই জন্য, স্বৈরতান্ত্রিক বিচার ব্যবস্থা ছিল, স্বৈরতান্ত্রিক কর্মকাণ্ড পরিচালনা করতো সেই জন্য। তো আমিও যদি সেই স্বৈরতান্ত্রিক বিচার ব্যবস্থা, স্বৈরতান্ত্রিক কর্মকাণ্ডের অংশীদার হয়ে যাই, তাহলে আমার আর শেখ হাসিনার ভিতরে তো কোনো তফাৎ নেই। চমৎকার কথা বলেছেন, ধন্যবাদ রাসেল আপনাকে। আমি চলে যাব রিদওয়ান আপনার কাছে আরো একবার আমার শেষ প্রশ্ন নিয়ে। আগামী দিনের পরিকল্পনা হিসেবে আপনারা কি চিন্তা করছেন? ছাত্র সমাজ নিয়ে আমাদের যে পরিকল্পনা, আসলে এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের যেমন কন্ট্রিবিউশন ছিল, সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠন যেগুলো আমরা বলি, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র আন্দোলন, সবার একটা ভূমিকা ছিল। তবে আমরা যেটি চাই, আমাদের পরিকল্পনা হচ্ছে 5 আগস্ট পূর্ববর্তী সময়ে বাংলাদেশে যে ছাত্র রাজনীতির একটা অবস্থান ছিল, সেই অবস্থান থেকে পুরোপুরি বের হয়ে আসতে হবে। তখন আমরা দেখেছিলাম শুধু ছাত্রলীগ একটা শোডাউন নিয়ে আসবে, ক্যাম্পাসে থাকবে, আলোচনা করবে, সেখানে সীমাবদ্ধ ছিল ছাত্র রাজনীতি, যেটা সবাই মোটামুটি ফলো করতো। তো আমরা চাই এখন যে ছাত্র রাজনীতি গড়ে উঠবে, সেখানে সবার সহাবস্থান থাকবে এবং সৃজনশীল কাজ, যে সমস্ত কাজে ছাত্রদের মেধার পরিবর্তন হবে, ছাত্রদের নৈতিকতার একটা বিষয় আসবে, এই সমস্ত কাজগুলোর মাধ্যমে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করা, এটি একটি বিষয়। এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি সরকারি কলেজ এবং বেসরকারি কলেজ সমূহে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে একটা বিষয় করা, যাতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে যেই সবচেয়ে ভালো কাজ করতে পারে তাকে ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করে বিপি বা জিএস করে শিক্ষার্থীর দাবি দাওয়াগুলো কাজ করার সুযোগ করে দেওয়া, এই সমস্ত বিষয়। এবং নিয়মিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা মানবিক কর্মকাণ্ডে যুক্ত করবে। এই যে আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী সময়ে ট্রাফিকের একটা বিষয় ছিল, ও ভাই একটু আগে বললো ট্রাফিকের বিষয়ে সমন্বয় করে কাজ, এই সমস্ত দেশের দুর্দিনে, দেশের এই যে ট্রাফিকের সমস্যা হয়, কিছুদিন এই সমস্যা, কিছুদিন সেই সমস্যা, এই সমস্ত সমস্যাতে ছাত্ররা ব্যানগাট হয়ে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে কাজ করবে। আর এরপর আমরা যা দেখেছি ইতিপূর্বে, মতের ভিন্ন মত হলেই যে দমন পীড়নের বিষয়ে আসে, যেমন আমরা দেখেছি 2019 সালে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মাধ্যমে একটি বিশ্রী একটা অবস্থা সৃষ্টি হয়েছিল, শুধুমাত্র ভিন্ন মত পোষণ করে বলে তাকে পিটিয়ে হত্যা করেছিল। এই ধরনের মেন্টালিটি থেকে আমাদের সকল ছাত্র সংগঠনকে বের হয়ে আসতে হবে। আমাদের সংস্কারের কথা বলি, আমরা চাই শুধু রাজনৈতিক দল নয়, সকল ছাত্র সংগঠন, অরাজনৈতিক হোক রাজনৈতিক হোক, সবার মধ্যে আমরা সংস্কারটা চাই। আমরা চাই সকল দুর্নীতি, অপশাসন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই সমস্ত বিষয়গুলো পুরোপুরি নির্মাণ করতে হবে, যাতে আমরা একটি সুশাসন প্রতিষ্ঠা করতে পারি এই দেশে। যেহেতু এই আন্দোলনটা সফলতা লাভ করেছে ছাত্র সমাজের মাধ্যমে, সেহেতু এই দেশকে সুগঠিত হওয়া দরকারি ছাত্র সমাজের সবচেয়ে বেশি। আমরা এইটা হচ্ছে আমাদের পরিকল্পনা। জি আসাদ, আপনি একটু ছোট করে যদি বলেন। 2022 সালে আপনার দেশনায়ক তারেক রহমান 31 দফা ঘোষণা করেছিলেন। আপনারা যেটা এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন, তারা যেটা ভয় পাচ্ছেন যে ছাত্র রাজনীতিটা যেভাবে ছাত্রলীগ করেছে, আমরা আমাদের সামনের পরিকল্পনা হচ্ছে ছাত্রদল সেভাবে সেই ছাত্র রাজনীতিটা করবে না। আমরা ইতিমধ্যেই প্রত্যেকটি ক্যাম্পাসে আমাদের ছাত্রদের প্রতিনিধিরা টিম হয়ে যাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের থেকে তারা জিজ্ঞেস করছে যে আগামী ছাত্র রাজনীতি তারা কীভাবে চায়, তারা কীভাবে আগামী ছাত্র রাজনীতিটা দেখতে চায়। তো আমরা চাই আমরা কোনো পেশিশক্তি না হয়ে, কারো আপনার পেশিশক্তি না হয়ে সাধারণ ছাত্রীদের জন্য আমরা কাজ করব, তাদের অধিকারের জন্য কাজ করব, তাদেরকে নিয়েই আমরা ছাত্র রাজনীতিটা করতে চাই। এখানের মধ্যে কোনো শোডাউন, কোনো অস্ত্রের ঝঞ্ঝনানি, কোনো মোটরসাইকেলের শোডাউন এইসব হবে না। আমাদের সামনে ছাত্র রাজনীতিটা হবে যে ছাত্রবান্ধব। সুন্দর কথা বলছেন, ধন্যবাদ আসাদ আপনাকে। এই রাসেল, আপনি কি কিছু বলতে চান? আমার কথা হচ্ছে, আমি আসাদ ভাইয়ের সাথে পুরোপুরি একমত। যেহেতু আমরা ছাত্র রাজনীতি করি, আমরা তো ছাত্র রাজনীতি করেছি, আমরা তো হামলার শিকার হয়ে ছাত্র রাজনীতি করি, তারপরও তো আমরা ছাত্রদের কাতারেই ছিলাম। সেই হিসেবে আমরা যদি আল্লাহ রহমতে যদি কখনো বিএনপি গভর্নমেন্টে আসে, আমরা ছাত্রদেরকে নিয়ে আমাদের কিছু কাজ, তো আমাদের দেশনায়ক তারেক রহমানের একটা কনসেপ্ট তো আছে অবশ্যই ছাত্রদের নিয়ে, যেহেতু ছাত্ররা হচ্ছে দেশ পরিচালনার মূল চালিকা শক্তি। ছাত্র সমাজকে আপনি যদি গড়ে তুলতে পারেন, দেশ সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে আপনার অটোমেটিকলি দেশটা খুব সুন্দরভাবে গড়ে যাবে। তো ছাত্র সমাজের কাতারে আমরা যাচ্ছি ছাত্র রাজনীতিতে। আপনি যদি লক্ষ্য করে দেখেন, বিভিন্ন
জেলাভিত্তিক আমাদের কেন্দ্রীয় ছাত্র সংসদের ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের টিম কিন্তু পৌঁছাচ্ছে। সাধারণ ছাত্রছাত্রীরাও কিন্তু সেটা খুব সুন্দরভাবে স্বাগত জানাচ্ছে। আপনি যদি লক্ষ্য করেন আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় টিম যেই কলেজ প্রতিষ্ঠানে যাচ্ছে সেখানেই কিন্তু সাধারণ ছাত্র সমাজের সাধারণ ছাত্রছাত্রীদের মিলন মেলায় পরিণত হচ্ছে। তো ছাত্রদলকে আসলে খুব সুন্দরভাবে স্বাগত জানাচ্ছে সাধারণ ছাত্রছাত্রীরা। ধন্যবাদ রাসেল আপনাকে। এবার আমরা তাহলে সমাপ্তি ঘোষণা করছি। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমাদের নিয়মিত আয়োজন দেখতে চোখ রাখুন বিজয় টিভির পর্দায় প্রতি বুধবার বিকেল 4টায়। ধন্যবাদ সবাইকে।